নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আরো একবার স্তব্ধ হলো ভারতীয় সঙ্গীতের সুর। চলে গেলেন প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাস। শোকস্তব্ধ সঙ্গীত মহল। চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায়। এক সময় গোটা দেশ মেতেছিল একটি গানের সুরে, চিঠি আই হ্যায়। 1986 নাম ফিল্মের সেই গানের দৌলতে সবার মুখে মুখে ফিরেছিল একটি নাম, পঙ্কজ উধাস। 72 বছর বয়সে চির ঘুমের দেশে চলে গেলেন সেই সুধা কণ্ঠ গায়ক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভর্তি করানো হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। তার প্রয়াণের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উধাস 26 ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। সোমবার সকালে আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন তিনি। লাইভ অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে 80-র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ উধাস। চাঁদি জैसा रंग, आहिस्ता, थोड़ी थोड़ी पिया करो, निकलो ना बेनकाब, दीवारों से मिलकर रोना বা মোহরা ছবির না কাজরে কি ধার কিংবা সাজন ছবির জিয়ে তো জিয়ে গেছে আজও শ্রোতাদের মনের মণিকোঠায় অমলিন। নশা, পায়মানা, হসরত, হামসফরের মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ছবিতে। 1951 সালের 17ই মে গুজরাতের জেটপুরে জন্ম পঙ্কজ উধাসের। কেশুভাই উদাস এবং জিতুবেন উধাসের 3 সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন কনিষ্ঠ। পরিবার সূত্রেই তার সঙ্গীতে হাতেখড়ি। পুত্রের সঙ্গীতের প্রতি উৎসাহ দেখে কেশুভাই তাকে রাজকোটের সঙ্গীত একাডেমিতে ভর্তি করে দেন। শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময় উস্তাদ গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। পরবর্তী সময় গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরঙ্গ নাগপুরকরের কাছে তালিম নিতে পঙ্কজ মুম্বাই পাড়ি দেন। সিনেমার গানে তার অভিষেক হয় 1971-এ হম তুম और वो ছবির মাধ্যমে। এরপর উৎসব, প্রেম প্রতিজ্ঞার মতো ছবিতে কণ্ঠ দেন। তবে 1986 সালে নাম ছবিতে তাঁর গাওয়া চিঠি আই হে গানটি যেন তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। সহজ সুরের চলনে গাওয়া পঙ্কজ উধাসের গান চিরকাল অমর হয়ে থাকবে শ্রোতাদের কাছে। তাঁর নশ্বর দেহ কালের নিয়মে বিলীন হয়ে গেলেও শিল্পী অমর হয়ে থাকবেন তাঁর গানের সুরে। হাই নিউজের শ্রদ্ধাঞ্জলি। মালদা এক শ্রমিকের মৃত্যু হল মহারাষ্ট্রে। নির্মাণ কাজ করার সময় দেওয়ালে পড়ে তার মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে তার পরিবারের তরফে। শোকের ছায়া তার বাড়িতে। মালদা জেলা জুড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন ব্যাহত। কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর এলাকায় আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। মোথাবাড়ির মদনপুরে অভাবে দিন কাটায় মণ্ডল পরিবার। পরিবার সূত্রে খবর, মাস 3 আগে পেটের দায়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন 32 বছরের যুবক সিন্টু মণ্ডল। রবিবার বিকেল 5টা নাগাদ ফোন মারফত পরিবারের সদস্যরা জানতে পারেন নির্মাণের কাজ করার সময় কংক্রিটের দেওয়াল নাকি সিন্টু মণ্ডলের উপর ভেঙে পড়ে। তাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পারেন পরিবারের লোকজন। ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গরিব আছি বাইরে, আমার একটা ছেলা বাইরে গেছে, আমার একটা ছেলা বাইরে গেছে, বাড়ি ঘর আমাদের নাই। কোথায় কাজে মুম্বাই গেছিল ঘর পড়ে। কি জানলেন আপনি? আমি কি জানবো, দেওয়াল পড়াছে বেটার উপরে। আমার 2টা পোতা আছে ছোট ছোট। আমি বাইরে গিয়ে বুকের ওপরে পড়ে দেওয়াল পড়ে গিয়েছে। কালকে আমি সন্ধ্যাবেলা জানতে পেরেছি, আর ঘটনাটা হয়েছে 5টার দিকে আমি জানতে পেরেছি। ছোট সময় বডি এসেছে বাড়িতে, এখনো আসেনি।
কবে আসবে কি জানতে পারলেন? এখনো জানতে পারেনি কখনো নিয়ে আসবে। মৃত সিন্টু মণ্ডলের পরিবারে রয়েছেন এক বৃদ্ধা মা, স্ত্রী এবং ছোট ছোট দুই ছেলে। বড় ছেলের বয়স আনুমানিক 10 থেকে 11 বছর এবং ছোট ছেলের বয়স আনুমানিক 7 থেকে 8 বছর। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সিন্টু। তাঁর অবর্তমানে কিভাবে দিন গুজরান হবে তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজনেরা। হাই নিউজ নেটওয়ার্ক। তবে কি আমেরিকার কুর্সির লড়াইয়ে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের দ্বৈরথ? আবার ফিরবে ট্রাম্প রাজ? প্রাক্তন প্রেসিডেন্টের পর এবার জয় দেখে তেমনটাই মনে করছেন অনেকেই। আমেরিকার প্রেসিডেন্ট পদে তিনি 4 বছর ছিলেন। দ্বিতীয়বারের জন্য সেই কুর্সি দখলের লড়াইয়ে নামছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে পরপর ধাপ পেরিয়েও চলেছেন অবলীলায়। সম্প্রতি তিনি আরও একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন। দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিক প্রেসিডেন্টের প্রাথমিক পর্যায়ে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিপক্ষ ছিলেন নিকি হ্যালি। নিকি দক্ষিণ ক্যারোলিনারই বাসিন্দা, সেখানকার প্রাক্তন গভর্নরও বটে। সেদিক থেকে দক্ষিণ ক্যারোলিনাকে নিকির ঘরের মাঠ বলা যায়। প্রতিপক্ষের সেই ঘরের মাঠেও জয় পেয়েছেন ট্রাম্প। আমেরিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন দক্ষিণ ক্যারোলিনা। সেখানে প্রাথমিক নির্বাচনে জয়ের ফলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে সুবিধা হবে ট্রাম্পের। বিশেষজ্ঞরা বলছেন হোয়াইট হাউস দখলের লড়াইয়ে বাইডেনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামার ক্ষেত্রেও এই জয় অনেকটা এগিয়ে দিল প্রাক্তন প্রেসিডেন্টকে। দক্ষিণ ক্যারোলিনায় ট্রাম্পের বিরুদ্ধে নিকির মূল অস্ত্র ছিল অতীত পরিসংখ্যান। সেই অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে প্রচারও চালিয়েছিলেন তিনি। ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ভোটারদের সতর্ক করেছিলেন ট্রাম্পের শাসন আমেরিকায় আবার বিশৃঙ্খলা ডেকে আনবে। তবে নিকির প্রচারের প্রতিফলন ভোট বাক্সে দেখা গেল না। নিকিকে কত ভোটে ট্রাম্প হারিয়েছেন এখনও সেই সংক্রান্ত স্পষ্ট পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্রাম্প এবং নিকির প্রাপ্ত ভোটের ব্যবধান অনেক। এর আগে নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক নির্বাচনেও ট্রাম্প বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। দক্ষিণ ক্যারোলিনার জনপ্রিয় গভর্নর ছিলেন নিকি। 2011 থেকে 2017 সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। ওই কেন্দ্রের প্রাথমিক পর্যায়ের নির্বাচনে তিনিই ছিলেন ফেভারিট। সেখানে ট্রাম্পের জয় অঙ্ক বদলে দিয়েছে। অনেকের মতে নিকির বিরুদ্ধে একাধিক অভিযোগের মামলা চলছে, যা ঘরের মাঠেও তার জনপ্রিয়তার বিপক্ষে গিয়েছে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্প এবং নিকির নামে উঠে এসেছে। একের পর এক প্রাথমিক নির্বাচনে নিকিকে যেভাবে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে 77 বছরের প্রাক্তন প্রেসিডেন্ট, তাতে কুর্সির লড়াইয়ে আবার বাইডেন বনাম ট্রাম্পের দ্বৈরথ দেখা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের অনেকেরই। চলতি বছরের শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নৈশ পার্টি করেন, বিতর্কে জড়ান পোশাক নিয়েও। স্কুল থেকেও বার করে দেওয়া হয়েছিল কাজল কন্যাকে। একটা লম্বা সময় তিনি নিজের স্কুল জীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে। যে স্কুলে পড়তেন সেখান থেকে নাকি বহিষ্কৃত করা হয়েছিল কাজল কন্যাকে। বলিউডের সিংহাম তিনি আর তার স্ত্রী সিমরান। অজয় দেবগন এবং কাজল দুজনেই তারকা, তাদের অগুন্তি ভক্ত। তবে কেবল তারাই নন, দেবগন পরিবারের আরও একজন সদস্যের জনপ্রিয়তা বেড়েই চলেছে। অজয় দেবগন ও কাজল ছাড়াও তাঁদের পরিবারের রয়েছেন আর একজন। সমাজ মাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যার ভক্ত সংখ্যা। যদিও বলিউডে এখনও তার অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগন। পার্টি করতে ভালোবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমলো পায়ে বেরোতে দেখা গিয়েছে তাকে। কখনো আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা কন্যা। পরিচিতি যেমন হয়েছে তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয়েছে নিসাকে। এবার এক অন্য ঝামেলার কথা শোনা গেল নিসাকে নিয়ে। এই তরুণী নিসা এই মুহূর্তে পড়াশোনা করছে সুইজারল্যান্ডে, কিন্তু একটা লম্বা সময় তিনি স্কুল জীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে। যে স্কুলে পড়তেন সেখান থেকে নাকি বহিষ্কৃত হন কাজল কন্যা। কাজল কন্যা ভবিষ্যৎ পেশা হিসেবে অভিনয়ে কি বাঁচবেন কিনা তা এখনো খোলসা করেননি। তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই একমাত্র লক্ষ্য নিসার। সেবার জীবন উপভোগ করতে গিয়েই কি বিড়ম্বনায় পড়েছিলেন? ছোট থেকে নিসা পড়াশোনা করছেন সিঙ্গাপুরের একটি স্কুলে, কিন্তু স্কুল জীবন শেষ করেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। স্বাভাবিকভাবেই খটকা লাগে অনেকের। যদিও শাহরুখ খানের ছেলেমেয়ে থেকে করিনা কাপুরের 2 ছেলে সকলেই এই স্কুলের ছাত্রছাত্রী। তবে নিসার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। মায়ানগরীর কানাঘুষো কাজল কন্যাকে নাকি বার করে দেওয়া হয়েছিল স্কুল থেকে। সেই কারণেই মুম্বাইতে ফিরে শেষ করেন স্কুল জীবন। যদিও সত্যি কি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বর্তমানে সুইজারল্যান্ডের গিলন ইউনিভার্সিটি থেকে হসপিটালিটি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন নিসার। হাই নিউজ নেটওয়ার্ক। সেনার বদলে সেনা, ভারতের কূটনীতিতে পিছু হটল মলদ্বীপ। তবে নয়াদিল্লির সামনে নতুন চ্যালেঞ্জ মার্চ 17।
মোহাম্মদ মুইজুর নেতৃত্বাধীন মালদ্বীপ সরকার সে দেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছিল ভারতকে। মুইজু সরকারের আর্জি ছিল 15ই মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সেনা সরাতে হবে ভারতকে। মালদ্বীপ সরকারের সেই আর্জি মেনে মালদ্বীপের বিমানবন্দরগুলি থেকে ভারতীয় সেনা সরানোর কথা জানিয়েছে কেন্দ্র। তবে পরিবর্তে জানিয়েছে ভারতের সেনা সরালেও মালদ্বীপ থেকে ভারতীয়দের সরাবেন না সরকার। সেনার বদলে দ্বীপ রাষ্ট্রে মোতায়েন করা হবে যোগ্য ভারতীয় প্রযুক্তিবিদ। সেই সিদ্ধান্তকে ভারতের কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। সেনা সরিয়ে ঠিক কাদের পাঠানো হবে মালদ্বীপে, সেই বিষয়ে বিস্তারিতভাবে কিছুই জানায়নি ভারতীয় বিদেশ মন্ত্রক। বিশেষজ্ঞদের মতে সেনা সরিয়ে নিলেও সেখানে সেনার প্রযুক্তিবিদদেরই পাঠাবে ভারত, অর্থাৎ সেনার বদলে পাঠানো হবে সেনাই। ক্ষমতায় আসার পর মালদ্বীপ থেকে সেনা সরানোর জন্য সরকারিভাবে আর্জি জানিয়েছিল মুইজু সরকার। দিন কয়েক আগে বিবৃতি দিয়ে দাবি করেছিল তাদের নির্ধারিত সময়ের মধ্যেই ভারত পদক্ষেপ করতে রাজি হয়েছে। মুইজুর সচিবালয় শীর্ষ আধিকারিক আবদুল্লাহ নাজিম ইব্রাহিম সম্প্রতি সে দেশের একটি সংবাদপত্রকে বলেছিলেন, ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবেন না, কারণ এটাই প্রেসিডেন্ট মুইজু এবং তাদের সরকারের সিদ্ধান্ত। তবে তাতে বিশেষ লাভ কিছু হবে না বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। গত বছর সেপ্টেম্বরে ভোটে জিতে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম সেলিকে হারিয়ে নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্টের আসনে বসেছেন মুইজু। ক্ষমতায় এলে ভারতীয় সেনাকে দেশ থেকে সরাবেন, জনগণকে এই প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনের বৈতরণী পার করেছিলেন মুইজু। 2010 সালে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবেও প্রায় 80 জন ভারতীয় সেনা ও মালদ্বীপে রয়েছে। মালদ্বীপ সেনাকে যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণও দেয় তারা। মালদ্বীপের অন্তর্গত প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসা উপাদানও পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে ভারতীয় সেনার কাঁধে। কিন্তু মুইজু ক্ষমতায় আসার পরেই সেই সেনাকে মালদ্বীপ থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় প্রশাসন। এরপর এই নিয়ে বেশ কয়েকটি বৈঠকও বসেছে দুপক্ষ। এরপর স্থির হয়েছে 15ই মার্চ নয় 10ই মার্চের মধ্যেই মালদ্বীপের 3টি বিমানবন্দরের মধ্যে একটি থেকে সেনা সরাবে ভারত। বাকি দুটি জায়গা থেকে 10ই মের মধ্যে ভারত সেনা সরিয়ে নেবে, পরিবর্তে আসবেন ভারতীয় প্রযুক্তিবিদরা। তবে কেন 15ই মার্চ তারিখটিকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য বেছে নিলেন মুইজু? 17ই মার্চ মালদ্বীপের পার্লামেন্টের নির্বাচন। সেই ছোট দ্বীপ রাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া ভারতের থেকে আলাদা। সেই দেশে প্রেসিডেন্ট বেছে নেওয়ার ভোট এবং পার্লামেন্টের ভোট আলাদা হয়। প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে গত বছর সেপ্টেম্বরে, যাতে জিতে মুইজু ক্ষমতায় এসেছেন। তবে পার্লামেন্টে জোর কম তার দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের। সেখানে সংখ্যাগরিষ্ঠ সোলির দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি। মনে করা হচ্ছে মালদ্বীপের পার্লামেন্টে নিজেদের জমি শক্ত করতেই ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য 15ই মার্চ দিনটিকে বেছে নিয়েছিলেন মুইজু। 17ই মার্চ মালদ্বীপের পার্লামেন্টের নির্বাচন। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত বৈরী থেকে অস্ত্র বানিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের বৈতরণী মুইজু পার করেছিলেন, সেই একই অস্ত্র পার্লামেন্ট নির্বাচনের জন্য ব্যবহার করতে চাইছে মুইজুর দল। আর সেই কারণেই ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য 15ই মার্চ দিনটিকে বেছে নিয়েছিলেন মুইজু। যদিও বিশেষজ্ঞদের মতে মুইজু সেই প্রচেষ্টা সফল নাও হতে পারে। উল্লেখ্য যে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে মুইজু চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সম্প্রতি চীন সফরেও গিয়েছিলেন তিনি। মালদ্বীপের রাজনীতির পর্যবেক্ষকদের মতে ভারত ও চীনের প্রতি মুইজুর এতদিনের দৃষ্টিভঙ্গি ঠিক করবে পার্লামেন্ট নির্বাচনে তার দল এগিয়ে থাকবে না পিছিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। ফ্লপ করে ভারতের সবচেয়ে দামি ছবি। জেলে যান শাহরুখের সহ অভিনেতা, মারা যান পরিচালকও। বলিপাড়া সূত্রে খবর, সেই সময় 11 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ত্রিমূর্তি ছবিটি। যেই সময় ছবির মূল্য মুক্তি পেত, সেইগুলির সঙ্গে তুলনা করলে বাজেটের দিক থেকেই অনেক এগিয়ে ছিল ত্রিমূর্তি। 1995 সাল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতন ছবি হিট দিয়েও বক্স অফিস কাঁপাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। একই বছরে তাঁর কেরিয়ারের ঝুলিতে এমন একটি ছবি যোগ হয় যা এখনো পর্যন্ত শাহরুখের কেরিয়ারের সবচেয়ে ব্যর্থ ছবি বলে বলিপাড়ার দাবি। 90-এর দশকে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেন শাহরুখ। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের পর একই বছর মুক্তি পায় করণ অর্জুন। পরপর শাহরুখের দুটি ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। 1995 সালে শাহরুখের মোট 7টি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ডিডিএলজে এবং করণ অর্জুন হিট হলেও ওই বছরে মুক্তি পাওয়া জামানা দিওয়ানা এবং গুড্ডু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। 1995 সালের শেষের দিকে মুক্তি পায় ত্রিমূর্তি। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন মুকুল এস আনন্দ। ওই বছর শাহরুখ অভিনীত শেষ ছবি ছিল এটি। বলিপাড়ার একাংশের দাবি, এখনো পর্যন্ত শাহরুখ যতগুলি ছবিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে ত্রিমূর্তি সবচেয়ে ব্যর্থ ছবি। সুভাষ ঘাই প্রযোজিত ত্রিমূর্তি ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ, প্রিয়া তেন্ডুলকর, গৌতমি তাদিমালিয়া, অঞ্জলি জাঠার, তিনু আনন্দ, সঈদ জাফরের মতন একাধিক তারকা। বলিপাড়া সূত্রে খবর, 11 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ত্রিমূর্তি ছবিটি।
সেই সময় যে ছবিগুলি মুক্তি পেত সেগুলোর সঙ্গে তুলনা করলে বাজেটের দিক থেকে অনেক এগিয়ে ছিল ত্রিমূর্তি। তবে বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ত্রিমূর্তি। সারা ভারত জুড়ে মাত্র 8 কোটি টাকার ব্যবসা করে শাহরুখের এই ছবিটি। বলিপাড়া সূত্রে খবর, মুক্তির দিন বিপুল ব্যবসা করেছিল ত্রিমূর্তি। প্রথম কোনো ভারতীয় ছবি যা মুক্তির প্রথম দিনই 1 কোটি টাকার ব্যবসা করে ফেলে। তবে ত্রিমূর্তি ছবিটি মুক্তির পর লোকমুখে নিন্দা ছড়াতে থাকায় ধীরে ধীরে প্রেক্ষাগৃহের দর্শকের ভিড় কমে যেতে থাকে। কানাঘুষো শোনা যায় ত্রিমূর্তি ছবিতে শাহরুখের সহ অভিনেতা হওয়ার কথা ছিল বলি অভিনেতা সঞ্জয় দত্তের। এমনকি ছবির জন্য বেশ কয়েকটি দৃশ্য শুটও করে ফেলেছিলেন তিনি, কিন্তু তারপর জেলবন্দী হয়ে পড়েন তিনি। সঞ্জয়ের অনুপস্থিতিতে ত্রিমূর্তি ছবির কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তারপর অনিল কাপুরকে অভিনয়ের জন্য প্রস্তাব দেন ছবি নির্মাতারা। অনিল সে প্রস্তাবে রাজি হলে আবার নতুন করে শুরু হয় ছবির শুটিং। বলিপাড়া সূত্রে খবর, 1994 সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ত্রিমূর্তি, কিন্তু আবার নতুন করে শুটিং শুরু হওয়ায় মুক্তির দিন পিছিয়ে যায়। নির্ধারিত তারিখের 1 বছর পর 1995 সালের 22 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ত্রিমূর্তি। এর ফলে বাজেটও বেড়ে যায়। মুকুলের কেরিয়ারের শেষ পরিচালিত ছবি ত্রিমূর্তি। এই ছবির পর সালমান খান এবং সঞ্জয় দত্তের সঙ্গে 10 ছবির পরিচালনা শুরু করেছিলেন তিনি, কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতেই পারেননি তিনি। 1997 সালের সেপ্টেম্বর মাসে মারা যান মুকুল। 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার কেরিয়ারের শেষ পরিচালিত ছবি হিসেবে থেকে যায় ত্রিমূর্তি। হাই নিউজ নেটওয়ার্ক। রামরাজ্যে প্রতারণা, অযোধ্যার অনলাইনে ঘর বুকিং করে দেখা গেল গায়েব গোটা হোটেল। রামলালার দর্শন করতে গিয়ে বিপাকে পুণ্যার্থীরা। টাকা দিয়ে হোটেল বুক করেও পাওয়া যাচ্ছে না ঘর। কোথাও আর বেপাত্তা গোটা হোটেলই। সাইবার ক্রাইমেও শিকার হচ্ছেন বহু ভক্ত। প্রতারণার অভিযোগ উঠল রামনগরীতে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর প্রতিদিন হাজারে হাজারে পুণ্যার্থী সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন রামলালা দর্শনে। কিন্তু এবার সেই অযোধ্যা থেকেই প্রতারণার অভিযোগ উঠছে, আর সেই অভিযোগ তুলছেন পুণ্যার্থীরা। রাম মন্দিরকে ঘিরে অযোধ্যা এবং তার আশেপাশের এলাকায় হোটেলের চাহিদা তুঙ্গে। ওই শহরে গিয়ে থাকার অসুবিধা না হয় তাই আগে থেকেই পুণ্যার্থীরা হোটেল বুক করেছেন। কিন্তু তাদের অনেকেরই দাবি অযোধ্যায় পৌঁছে সেই হোটেলের খোঁজ করতে গিয়ে দেখেন ওই নামে কোনো হোটেলই নেই। এক পুণ্যার্থীর দাবি, অনলাইনে অযোধ্যায় হোটেল বুক করেছিলাম যাতে সেখানে গিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। দলে বাচ্চা, বয়স্ক অনেকেই ছিলেন। ঠিকানা অনুযায়ী হোটেল খুঁজতে গিয়ে দেখি সেখানে কোনো হোটেলই নেই। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে তারাও জানান যে হোটেল খুঁজছেন সেই নামে কোনো হোটেল আগেও ছিল না। ওই পুণ্যার্থীদের দাবি, হোটেল খুঁজে না পেয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বুকিংয়ের সময় টাকাও নিয়ে নেওয়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন। আবার এমনও হচ্ছে যে অযোধ্যার বেশ কিছু হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খোলা হচ্ছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুক করলেও অযোধ্যায় পৌঁছে পুণ্যার্থীরা জানতে পারছেন তাদের নামে কোনো ঘর বুকিং হয়নি, এমনকি তাদের হোটেলের কোনো ওয়েবসাইটও নেই। পুণ্যার্থীদের সঙ্গে হওয়া এমন সাইবার প্রতারণা প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে উঠেছে উত্তরপ্রদেশ পুলিশ। বেশ কয়েকটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। সাইবার সেল বিষয়গুলি খতিয়ে দেখছে। হাই নিউজ নেটওয়ার্ক। এলাকার সবচেয়ে খারাপ দেখতে বাড়িকে কয়েক মাসে পরিণত করেছিলেন সব থেকে সুন্দর বাড়িতে। বাড়ি মেরামতে খরচ করেছিলেন 15 লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় 15 কোটি টাকা। এখন তার দাম দ্বিগুণেরও বেশি। ইউটিউবে ভিডিও দেখে শিখেছিলেন। এলাকার সবচেয়ে খারাপ দেখতে বাড়িকে কয়েক মাসে পরিণত করেছিলেন সবচেয়ে সুন্দর বাড়িতে। বাড়ি মেরামতের খরচ করেছিলেন 15 লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় 15 কোটি টাকা। এখন তার দাম দ্বিগুণেরও বেশি। হার্টফোর্ডশায়ারের সেন্ট অ্যালবার্টন শহরে রয়েছে সেই বাড়ি। 2014 সালে জুন মাসে কিনেছিলেন লিজি উইলিয়ামস এবং তার স্বামী ফিলস। লিজির বয়স 37 বছর, ফিলের 40। বাড়িতে ছিল 4টি বেডরুম। 4 বছর সেই বাড়িতে কেউ বসবাস করেননি। এক ঝলক দেখলেই বোঝা যেত সে কথা। ছাদে ফুটো, বাড়ির সামনের বাগানে গাছপালা সব মরে গিয়েছিল, একতলার মেঝে শ্যাওলা জন্মেছিল। উইলিয়াম দম্পতির দাবি, ওই চত্বরে এর থেকে কুৎসিত বাড়ি আর একটিও ছিল না। 9 বছর ধরে সেই বাড়ির হাল ফিরিয়েছেন তারা। 2023 সালে শেষ হয়েছে বাড়ির কাজ। দম্পতির দাবি সবটাই তারা করেছেন নিজেদের হাতে, আর এভাবেই নাকি বাঁচিয়েছেন প্রায় 20 লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় 21 কোটি টাকা। বাড়িতে জলের কল বসানো, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা থেকে শুরু করে রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী তৈরির কাজ নিজের হাতে করেছেন ওই দম্পতি, কারো সাহায্য নেননি। বাড়িতে সুইমিং পুলও তৈরি করেছেন নিজেরাই। দম্পতির দাবি সবটাই করেছেন ইউটিউব দেখে। একমাত্র বাড়িটির ছাদ তৈরির জন্য লোক ভাড়া করেছিলেন উইলিয়ামস দম্পতি। ছাদের টালি ভেঙে পড়েছিল, ফুটো হয়ে জল পড়ত। সেই ছাদ এখন দেখলে আর বোঝা যাবে না। লিজি মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত। ওই দম্পতি তাঁদের সঞ্চয়ের সবটুকু ঢেলে দেন ভাঙাচোরা বাড়ির সংস্কারে।
লিজি জানান তার স্বামী ফিলস খুব খুঁতখুঁতে, কিভাবে বাড়ির সংসার হবে তা নিয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রশিক্ষণ নেন, ইউটিউবে ভিডিও দেখেন, বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ নেন। 2014 সালে বাড়িটি কেনার 6 মাস পর সেখান থেকে উঠে যান লিজিরা। বাড়ির 2টি ঘরে থাকতে শুরু করেন, বাকি বাড়ি সারানোর কাজে হাত দেন তারা। লিজি জানান দোতলায় একটি ঘর নিজেদের শোয়ার ঘরে পরিণত করেন ওই দম্পতি, পাশের ঘরটিকে বসার ঘর হিসাবে ব্যবহার করতে শুরু করেন। গোটা বাড়িটিতে ছিল 4টি বেডরুম, সেগুলিকে আরও বড় করে নতুন করে গড়তে শুরু করেন ফিল আর লিজি। গাড়ি রাখার গ্যারেজ ভেঙে 4টি ঘর তৈরি করেন, নতুন করে তৈরি করেন জিনিসপত্র রাখার ঘর, একটি শৌচালয়, পড়ার ঘর, জামা কাপড় রাখার ঘর। বাড়ির পিছনে তৈরি করেন বাগান, সেই বাগানে যাওয়ার জন্য সুন্দর একটি সিঁড়িও তৈরি করেন। বাড়ির নিচে অনেকটা ফাঁকা জায়গা ছিল, সেখানে গুদাম ঘর তৈরি করেন ওই দম্পতি। বাড়ি সংস্কারের কাজ যত এগোতে থাকে ততই বৃদ্ধি পেতে থাকে খরচ। একসময় সঞ্চয়ের টাকা শেষ হয়ে যায় উইলিয়ামস দম্পতির, তখন পরিচিতদের কাছ থেকে ধার করেন। লিজি জানালেন দিনগুলো খুব কঠিন ছিল, তবু কখনো হতাশ হননি তারা, হাল ছাড়েনি। লিজির মতে সবচেয়ে মন দিয়ে তৈরি করা হয়েছে রান্নাঘর, উচ্চতা প্রায় 3.5 মিটার, যা বেশিরভাগ বাড়িতেই থাকে না। আর তাদের সবচেয়ে প্রিয় জায়গা স্নানঘর, সেখানে শাওয়ারের নিচে রয়েছে বেঞ্চ, যতক্ষণ খুশি বসে ভেজা যাবে। তার নাম দিয়েছেন দম্পতি হ্যাংওভার বেঞ্চ। স্নানঘরেও টিভি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মাঠে হাজির অকায়, বিরাট অনুষ্কার সদ্যজাত সন্তানকে ঘিরে উচ্ছ্বাস ভক্ত মহলে। বরাবরই ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালেই রাখতে ভালোবাসেন তাঁরা। যতই জল্পনা বা আলোচনা হোক, নিজেদের মুখে সহজে স্বীকার করেন না জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। তারা ক্রিকেট জগৎ ও বলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। প্রথম সন্তান ভামিকাকে নিয়ে বহুদিন সাধারণের চোখের আড়ালে রেখেছিলেন তাঁরা। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের খবর নিয়ে শত জল্পনার মধ্যেও যতদিন না নিজেরা সমাজ মাধ্যমে জানিয়েছেন, সেই খবর নিশ্ছিদ্র সুরক্ষার মধ্যেই ছিল। অথচ অকায়ের জন্মের পরেই এবার জনসমক্ষে সপুত্র বিরাট অনুষ্কা। কিভাবে আইপিএল এর আগেই বিরাটের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা গেল অকায় ও বিরাটকে। না, অকায় বা বিরাট কেউই স্টেডিয়ামে যাননি, পুত্রের কোনো ছবিও দেননি বিরাট। কিন্তু অকায়কে আপন করে নিয়েছেন চিন্নাস্বামী, আপন করে নিয়েছেন বিরাটের ভক্তেরা। মহিলাদের আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে গ্যালারিতে অকায়ের নামে পোস্টার দেখা গেল। কোনো পোস্টারে লেখা আরসিবিতে অকায়কে স্বাগত, আবার কোনো পোস্টারে লেখা আরসিবিতে অকায়, সেই সঙ্গে সিংহ শিশুর একটি ছবি দেওয়া। এইসব পোস্টারের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। 15ই ফেব্রুয়ারি জন্ম হয়েছে অকায়ের। বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তানকে নিয়ে জল্পনা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন বিরাট, পরে বাকি 3 টেস্টেও তিনি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই ঘোষণায় সেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হয়েছে, পুত্র সন্তান হওয়ার কথা নিজেই জানান অনুষ্কা। সামনে আইপিএল, তারপরেই টি20 বিশ্বকাপ, সেখানে আরও একবার ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে বিরাটকে। তবে এখনও অনুশীলন শুরু করেননি তিনি, লন্ডনেই রয়েছেন। আবার তিনি কবে মাঠে ফিরবেন সেদিকেই তাকিয়ে ভক্তেরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।